যদি আনিস আলমগীর আওয়ামী লীগের আতুর ঘর খ্যাত ধানমন্ডি ৩২-এর আশেপাশে আওয়ামী লীগ কিংবা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আজকে দেখা যায়। যদিও আজকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে কি এইটাই কি স্ট্যাবলিশড হয়েছে তাদের মনে যে শীর্ষ নেতারা পালিয়ে গিয়ে বিলাসী জীবন যাপন করছেন, তাদের এত ঝুঁকি নেওয়া দরকার কি? তাই আজকে ৩২ কিংবা দেশের অন্য কোথাও মিছিল মিটিং তাদের দেখা যায়নি বিষয়টা? হতে পারে এটাও, কিন্তু একেবারে ঢালাওভাবে যদি বলেন সেটা নয়, কারণ নেতাকর্মীরা তো বড় নেতারা তো আগে পালিয়ে আছে, এটা তো নতুন না। কিন্তু এর মধ্যে কি গত 2 বছরে কি তারা রাস্তায় নামে নাই? তাতে নেমেছে, তারা আন্দোলন করেছে, চোরাগুপ্তা হোক, দাঁড়াতে পারে নাই, তারপরে নেমেছে, তারা গ্রেপ্তার হয়েছে। তো এখনও সেই অবস্থাটাই চলমান আছে। কিন্তু আপনি তার আগে কি হয়েছে সেটা দেখেন। এর আগের দিন তারা আন্দোলন করেছিল, অনেকগুলো নেতাকর্মীকে তাদের গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তারপর আপনি 6টি জেলাতে সেনাবাহিনী নামিয়েছেন, বিজেপি নামিয়েছেন, তারপরে 18,000 পুলিশ নামিয়েছেন, তারপর আবার জামাতে ইসলাম নামিয়ে দিয়েছেন। এত কিছু নামানোর পরে তাহলে কিভাবে সেখানে তারা থাকবে? তারা দেখছে, আমি জানি না মঞ্জু ভাইরা নামছেন নাকি না, আজকে 11 দলের একটা সমাবেশ ছিল, 11 মঞ্জু ভাইরাও নামছে। মানে আপনি দেখেন, সরকারি দল সবসময় দেখা যায় যে তার প্রতিপক্ষকে রাস্তায় দমন রাখা হয়েছে, এটা অতীত সংস্কৃতি, এটাতে নতুন আওয়ামী লীগও তাই রেখেছিল। দেখা গেল যে তারা পুলিশ এত সংখ্যা হচ্ছে যে আর বিএনপির লোকজন ওইখানে রাস্তাতেই নাই। তা আজকেও তাই দেখা গেছে, বঙ্গবন্ধু এভিনিউতে দেখা গেল 2 পাশে পুলিশ এসে ভর্তি, মাঝখানে কেউ নাই, তারা অপেক্ষা করছে কেউ আসে কিনা আওয়ামী লীগের। তারপর 32 নম্বরও সেই একই ঘটনা, অন্যান্য জেলাগুলো তো সেই কাণ্ড ঘটেছে, আওয়ামী লীগ আসে নাই। আমি মনে করি যে না আসাটা বরং বেটার। কারণ আপনি কেন এমন একটা পরিস্থিতিতে রক্ত দিতে আসবেন যেখানে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে উঠতেই দেবে না, এবং ফাইনাল খেলার মতো দাঁড়িয়েছে। এখন কোয়ার্টার ফাইনাল হয়তো গ্রুপ পর্যায়ে খেলাতে যদি হয় যে সেটা হয়তো সরাসরি সেনাবাহিনী নামিয়ে দেওয়া, সরাসরি র্যাব, আর্মি, পুলিশ নামিয়ে দেওয়া, তার মানে হচ্ছে আপনি সর্বাত্মক প্রস্তুতি নিয়ে নেমেছেন। এবং এই নামা শেষ নয়, যেটা বলছিলাম আমি, যে সরকারি দল তো এই ধরনের সরকার এই ধরনের প্রতিহত করার জন্য নামে, সরকারি দল কোথাও নামেছে আমি শুনি নাই, সরকারি দল বলেও নাই যে আমরা নামবো, কিন্তু বিরোধী দল অতি উৎসাহী হয়ে নেমে গেছে। আজকে তো রুহুল কবির রিজভীও নেমেছেন, নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন। ওকে, তার মানে হচ্ছে সরকারি দলও নেমেছেন, বিরোধী দলও নেমেছেন, তাহলে বাকি তো আর কেউ নাই। এবং যেটা আনইউজুয়াল, যেটা হচ্ছে বিরোধী দল নামার কথা না, বিরোধী দল কেন নামবে? সরকারি দলের সাথে কি হচ্ছে না হচ্ছে, তার মানে একটা গৃহপালিত বলবো না আমি, ভাই ভাই বিরোধী দল যারা আছে, সহমত বিরোধী দল সহ নামছে। তো এই পরিস্থিতিতে আপনি কিভাবে আশা করেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় নেমে বুকে রক্ত দেবে, যেখানে তাদের, আপনি নিজে উল্লেখ করছেন যে তাদের বড় বড় নেতারা দেশের বাইরে পালিয়ে আছে বা পালাতে বাধ্য হয়েছে বা থাকতে বাধ্য হচ্ছে, এবং হাজার হাজার নেতাকর্মী এখনো জেলে। তারা তো এটাও দেখছে রাস্তায় নামলেই তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, এবং জেলে যাদেরকে দেওয়া হচ্ছে তারা মুক্তি পাচ্ছে না, তাদের বছরের পর বছর জেলে পৌঁছতেছে। তো এই পরিস্থিতিতে আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না। এবং আমাকে এই আপনার 22 তারিখ রাতে আরেকটা শোতে জিজ্ঞেস করছিল যে আগামীকাল কি হবে, আমি কিছুই হবে না। এখন দেখতেছি আমার কথাই বলছে, কিছুই হয় নাই, যেভাবে আসছিল। আপনি ওয়েল ইনফর্মড বোঝা যাচ্ছে আর কি। না, কারণ আপনি দেখেন, আর্মি যদি নামান, আপনি যদি পুলিশ নামান, আপনি কাকে নামানো বাদ রাখছে? জামাত ইসলামও নামিয়ে দিয়েছেন। তো এর মধ্য দিয়ে তো আর কিছু করার নাই। সব রাষ্ট্রের যন্ত্র এবং রাজনৈতিক দল সবগুলো একসঙ্গে যদি নামে তাহলে তো কিছু করার নেই। তারা যদি এমন সুসংগঠিত একটা রাজনৈতিক দল মাঠে আছে তাহলে একটা বিষয় ছিল। তারা তো সুসংগঠিত না, তারা তো এখন বিপর্যস্ত। জাহাঙ্গীর ভাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই বিএনপি, জামাত সব তো একসাথেই নামছিল, একসাথেই তো মানে বিরোধী আন্দোলনে ছিল। তখন তো এরা পাত্তাও পায় নাই, তখন আওয়ামী লীগ তো এদেরকে কেয়ারই করে নাই তখন। তো এখন কেন মানে এই পরিস্থিতিটা কেয়ার করে না? কারণ হচ্ছে তখন তাদের সাথে আর্মি ছিল, পুলিশ ছিল। আচ্ছা, এখন নাই, সেজন্য এখন নাই। আপনার রাষ্ট্রযন্ত্র যার আছে তো সে আছে। আপনি ওনাকে বলছিলেন যে ওদের বিপর্যয় কথা, আমাকে কি কোশ্চেন করছেন নাকি? না,
যে প্রশ্নটা ওইটাই যে আপনি কি মনে করেছেন কিনা যে আওয়ামী লীগের এই পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী, বা শেখ হাসিনা কোন চক্রের ফাঁদে পড়ে শেখ হাসিনা জনগণ ও দলের ত্যাগী নেতা, আমরা দেখেছি দলের ত্যাগী নেতা কর্মীরা তারা অনেক সময় বঞ্চিত হয়েছেন বিভিন্ন ইয়ে থেকে, বিভিন্ন সেই ক্ষেত্রে কোন চক্রের ফাঁদে পড়েছিলেন শেখ হাসিনা, যার কারণে জনগণ থেকে দলের তৃণমূলের নেতা কর্মীদের কাছ থেকে তিনি একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন? এটা সার্বিক, আপনি শুধু শেখ হাসিনাকে বললে হবে না, এটা কি কম্বাইনলি একটা দেখতে হবে যে কেন আওয়ামী লীগের এই বিপর্যয় শুধুমাত্র শেখ হাসিনার কারণে, না শেখ হাসিনার সিদ্ধান্তের কারণে, নাকি আরও অন্যান্য কারণগুলো রয়েছে। আমরা যদি একটা একটা পয়েন্ট আউট করি, প্রথমে দেখবেন যে একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, নেতা কর্মীরাদের মধ্যে তাদের আছে সবই, কিন্তু তৃণমূলের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়েছে। তৃণমূলের কর্মীরা নিজেরা ভাবছিল যে তারা অবহেলিত, এবং সেই 24-এর আন্দোলনে তৃণমূল কীভাবে অংশ নিয়েছে আপনি দেখেন, নেয় নাই। তো এই অবস্থায় শহরকেন্দ্রিক আন্দোলনটা হয়েছিল, এবং শহরকেন্দ্রিক আন্দোলনের এই তৃণমূলের নেতাকর্মীরা যখন বঞ্চিত ফিল করে তখন তো দলের তো ঐক্য আর থাকে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং সুশাসনের অভাব যেটা পরিলক্ষিত হচ্ছিল, জনগণ যেটাতে ক্ষিপ্ত হচ্ছিল। আপনি আমলাতন্ত্র এমনভাবে গ্রাস করেছে, আমলারা ইলেকশন করে দেয়, আমলারা জিতিয়ে দেয়, হ্যাঁ। এবং বিচার বিভাগের অবস্থা দেখেন, বিচার বিভাগেও সরকারি দলের ইশারায় বিচার বিভাগ চলে, এখনো যেটা আছে অব্যাহত আছে। মানে আনফর্চুনেট যে বাংলাদেশে এই কালচার এখনো চেঞ্জ হলো না। তারপরে আপনি দেখেন ভোটের অধিকার বিরাট একটা বিষয়। ভোট, আপনি জনগণ ভোট দেওয়ার অধিকার চায়, যেভাবে হোক। পাতানো নির্বাচন হচ্ছে, সেটা সরকার দল করে, কিন্তু জনগণ যা ভোটটা দিতে পারে। তো আওয়ামী লীগের আমলে দেখা গেছে যে ভোটের অধিকার মানুষের ক্ষুণ্ণ হয়েছে। তারা 2008-এর কথা বলছেন, আমি 8-কেও অত ওইভাবে ধরবো না, 13-14টা মনে করেন একদলীয় হয়ে গেছে। যদিও আমি 14 ইলেকশনের জন্য সরকারকে ওইভাবে দায়ী করি না, কারণ আপনি অংশ নেন নাই, আপনার স্ট্র্যাটেজিক ভুল ছিল। আপনার ভুলের খেসারত হিসাবে বাংলাদেশে এখন আমি মনে করি যে 14 ইলেকশনে সরকার, আওয়ামী লীগের পাশাপাশি যদি বিএনপি অংশগ্রহণ করতো, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আজ এই পর্যায়ে আসতো না, এবং 18-র মতো এরকম একটা ভুয়া নির্বাচন হইতো না, আবার 24-এর আবার নিজের আমি দামি নির্বাচনও হতো না। এই পরিস্থিতি কাটিয়ে উঠেছে। তো মানুষ ভোটাধিকার একটা বড় বিষয়, একটা জেনারেশনের ভোটের বিষয় ছিল। আমি শেষ করে দিচ্ছি আপনাকে। সর্বশেষ হলো ছাত্র জনতার যে আন্দোলন, এটা যে ক্ষোভ এবং আন্দোলনের, ছাত্র জনতার যে ক্ষোভ ছিল এবং আন্দোলনের ভুল মূল্যায়ন ছিল, যে বারবার বলা হচ্ছিল একটা বিদেশি শক্তি তাদেরকে ইয়ে করে দিচ্ছে, এবং তাদেরকে ওই আন্দোলনটাকে উস্কানো আন্দোলন মনে করছিল, এবং নিজেরাও উস্কিয়েছে। এটাকে সহজ সমাধান করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যারা এই দায়িত্বগুলোতে ছিল, তথ্য, শিক্ষা বা স্বরাষ্ট্র, আইন, এই তারা প্রত্যেকে এখানে ফেল খেয়েছে। দূরদর্শিতার অভাব ছিল, যেটা চরম দূরদর্শিতার অভাব ছিল। আর এখানে আরেকটা অ্যাডভান্টেজ যেটা দিয়েছে মানুষকে, যারা এর সঙ্গে যুক্ত ছিল, যে আন্দোলনে যারা যুক্ত ছিল, তারাও যে মানে বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে আন্দোলনের মধ্যে আপনার সহিংসতার মধ্যে তাদের সহিংসতার উস্কানি ছিল, সেটাও একটা বড় বিষয়। আজকে তো প্রমাণ হচ্ছে যে সে আন্দোলন সহজ আন্দোলন ছিল না, সেটাতে যারা নিগৃহীত হয়েছে বলা হচ্ছে তাদেরও সহিংসতার অংশ ছিল। সরকারি দল সেটাও মোকাবেলা করতে পারে নাই এই সবগুলো, এবং বা জনগণও জানে নাই। জনগণ জানে যে নিরীহ লোকদেরকে মেরে ফেলতেছে। জনগণ যদি জানতো যে এই আন্দোলন হচ্ছে সরকার বদলের আন্দোলন, তাহলে কতজন লোক থাকতো সেটাও নিয়ে প্রশ্ন আসছে। জনগণ যদি জানতো যে এই আন্দোলন হচ্ছে যে সরকারকে ফেলে দেওয়া, এই আন্দোলন হচ্ছে মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করা, এই আন্দোলন হচ্ছে 32 নম্বর ভাঙা, এই আন্দোলন হচ্ছে আপনার মব সৃষ্টি করা, তাহলে কিন্তু মানুষ এটাতে যেত, কত পার্সেন্ট যেত সেটাতে সন্দেহ আছে। কিন্তু আপনি যে এই এক দফার আন্দোলন করছেন সেটা আগে জনগণকে জানান নাই, সর্বশেষে এসে আপনি ডিক্লেয়ার করলেন এক দফা। তাহলে এখানে চালাকিটা ছিল যারা আন্দোলন করছিল, তারা যারা জড়িত ছিল তাদের অভ্যন্তরীণ এবং বিদেশি শক্তিও যদি এখানে ভর করে থাকে তাদের উপর, মানে খুব ভালোভাবে ওয়েল প্ল্যান্ড আকারে করেছিল। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে শেখ হাসিনা কাদের উপর আসলে নির্ভর করে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন, আমলা, প্রশাসন, নাকি ভারতের উপর? ভারতের উপর তো একটা নির্ভরশীলতা ছিল। ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সর্বোচ্চ পর্যায়ের বন্ধুত্ব ভোগ করেছে।
সে বন্ধুত্ব, কিন্তু নির্ভরশীলতা তো জনগণের উপরে করতে হবে। নির্ভরশীলতা উনি বেশিরভাগ করেছিলেন প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, এদের উপরে তো বেশি নির্ভরশীলতা ছিল। এদের উপরে যদি নির্ভরশীলতা না থাকতো তাহলে ভোটকে মূল্যায়ন করতেন, জনগণকে মূল্যায়ন করতেন, সেটা তো হয় নাই। মুজিবুর রহমান মঞ্জু, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতার আশঙ্কায় কারণ বিজিবি সেনাবাহিনী মোতায়েন করা হলো, কিন্তু 30 জুন পর্যন্ত, 30 জুনের পরে কি তাহলে আওয়ামী লীগ মিছিল করবে না? তখন কি সেনাবাহিনী মোতায়েন করা হবে কিংবা বিজিবি মোতায়েন করা হবে? আর যদি আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাদের পুলিশ আছে, তাদের কাজটা কি? আওয়ামী লীগ তো কয়েকদিন আগে মিছিল করেছে, দুটো ঘটনা আমি দেখেছি। একটা হলো যে আপনার বোমা মেরে মেরে মিছিল করেছে, বোমা ফাটিয়েছে, মিছিল করেছে। এটা হচ্ছে ইয়ার দিকে, এটা কি বলে জায়গাটার নাম আমি মনে করতে পারছি না, গুলশানে যাওয়ার আগে। আর দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে গাজীপুরে বা কোথাও দেখলাম যে পুলিশকে বলছে যে সামনে আসবে না, মাইরা ফেলাবো, ইত্যাদি ইত্যাদি কথা। শুধু সেটা না, আমরা সব জায়গায় দেখি আওয়ামী লীগের নেতারা, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখবেন তাদের সবসময় একটা জঙ্গি ভাব, তাদের একটা উত্তেজিত ভাব। তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ, যেহেতু আপনি দেখবেন যে কেউ যদি পরাজয় মেনে না নেয়, সেই যদি যেমন একটা যুদ্ধে আপনি হেরে গেছেন বা একটা খেলায় আপনি হেরে গেছেন, হেরে যাওয়ার পরে আমাদের ট্র্যাডিশনাল পথ হচ্ছে কি সবসময় ব্লেম করা, তো ওরা আমাদেরকে মারা খেলছে, মারছিল ছিল ইত্যাদি ইত্যাদি। যেটাই যে আপনি দেখবেন আনিস আলমগীর ভাই সহ এক শ্রেণীর লোকদের কিন্তু এই ধরনের কথাবার্তা, যে এই আন্দোলনটা বিদেশিদের হস্তক্ষেপ ছিল, এক দফা ছিল না, জনগণকে ভুল বোঝানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, জনগণকে এত নাকি ভুল বোঝানো? আপনি ইন্টারনেট বন্ধ করে দেবেন, আপনি হেলিকপ্টার থেকে গুলি করবেন, আপনি মানে 144 মানে কোনো মিটিং আসতে দিবেন না, আর জনগণকে ভুল বোঝাবে? আপনি তো বুঝাই দিচ্ছেন সব কিছু। আপনি একচ্ছত্রভাবে ক্ষমতাকে কেন্দ্রীভূত করে গুলি করে মেরে কেটে একটা একনায়কতন্ত্র কায়েম করবেন। ভারতকে বলবেন যে আমি আছি তো ভারত আছে, আমি নাই তো ভারত নাই। বলবেন ভারতকে বলবেন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে। জনগণ ভুল বুঝবে কেন? জনগণ তো সঠিকটাই বুঝেছে। এখন জনগণ কিভাবে সঠিকটা বুঝেছে? জনগণ যে বারবার বলতো যে শেখ হাসিনা ভারতের একটা চর বা ভারতের একটা পুতুল, সেটা তো এখনই প্রমাণিত হলো। কারণ শেখ হাসিনা গিয়ে টুঙ্গিপাড়ায় আশ্রয় নেয় না, উনি আশ্রয় নিয়েছেন গিয়ে ভারতে। উনি জেলখানায় আশ্রয় নিতে পারতেন। উনি যদি বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকতো, উনি বলতো যে আমি মরি কাটি বাংলাদেশের জেলখানায় থাকবো দরকার হয়, তাই না? এরশাদের কথা ধরেন, এরশাদকে আমরা এত স্বৈরাচারী হিসেবে ইয়ে করেছি, এরশাদ তো পালায় যায় নাই, এরশাদ তো জেলখানার ভিতরে ঢুকেছে। তো আমার কথা হচ্ছে যে আপনি একটা, যেমন আনিস আলমগীর বলেছেন যে পুলিশ আর্মির সাথে থাকলে আওয়ামী লীগ বাঘ, মানে আওয়ামী লীগ বলতেছে পুলিশ আর্মি ছিল তখন। আওয়ামী লীগ না, শুধু সরকারি দল না, ধরেন আগে তো বিরোধী দল রাস্তায় নেমেছে, কারণ বিএনপির মিটিং, জামাতের মিটিংয়ে নিষেধাজ্ঞা দিচ্ছে, রাস্তায় বাস বন্ধ করে দিচ্ছে, পুলিশের রাস্তায় নামায় চেক করছে, তারপরেও বিএনপি আওয়ামী লীগ ঢাকায় আসছে না, মিছিল সমাবেশ করছে না। এখন কথা হচ্ছে যে আমি বারবারও বলার চেষ্টা করছি, আপনি এটার সাথে এটা তুলনা করতে পারেন না। আমি বিএনপি আওয়ামী লীগ আসছে, মানে বিএনপি যখন এসেছিল তখন তারা নিষিদ্ধ না, আপনি এখন তো নিষিদ্ধ, এখন তাড়ালে আপনি গ্রেফতার করছেন, জেলে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আমি আপনাকে বলি নিষিদ্ধ হওয়া এক জিনিস, আর দ্বিতীয় হচ্ছে তাহলে নিষিদ্ধ হলে আপনি আসবেন কেন? তাহলে আপনি আসবেন কেন? আপনি যদি বলেন যে নিষিদ্ধ হওয়ার কারণে আমি আসতে পারছি না, তখনও তো নিষিদ্ধতা দিয়েছিল, ঢাকায় নিষেধাজ্ঞা দিয়েছে না, সমাবেশ নিষেধ, বিএনপি অফিস তালা লাগিয়ে দিয়েছে না, জামাতের অফিস তালা লাগা ছিল না। এখন কথা হচ্ছে এগুলো কুতর্ক করে লাভ নাই। বাস্তব অবস্থা হচ্ছে নৈতিকভাবে আওয়ামী লীগের যে পরাজয়টা ঘটেছে, নৈতিকভাবে আওয়ামী লীগ যে গণহত্যার দায় আওয়ামী লীগের উপরে আবর্তিত হয়েছে, এটা কোনো আর্টিফিশিয়াল কিছু না, এটা ফুললি একেবারেই মানুষের রক্তচক্ষুর সামনে, সারা পৃথিবীর মানুষের সামনেই এটা ঘটেছে। এখন দেখেন যে কথাটা আনিস আলমগীর ভাই বললেন যে এটা এক দফার আন্দোলনে কেন আসলো, আপনি পৃথিবীতে যত গণ অভ্যুত্থান দেখবেন যে এটার একটা ক্রমধারা। গণ অভ্যুত্থান মানে কি? জনগণ কখন এসে এক জায়গায় হয়ে যায়? জনগণ কেন এসে গণভবন রেড করলো? গণভবন রেড করলে তো আপনি একটা নেতাকর্মী দেখাতে পারবেন কোনো রাজনৈতিক দলের? আপনি দেখবেন ঢাকা শহরের সাধারণ লোকেরা নেমে আসছে। কেন নেমে আসছে? তারা তো তখন বলতে পারতো না আমরা তো এটার জন্য করি না। কারণ নেমে আসছে, কারণ বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছেন, বঙ্গবন্ধুর বাণী দিচ্ছেন। তখন তো বলেন নাই যে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙবেন, বঙ্গবন্ধুকে উচ্ছেদ করবেন। আচ্ছা, বঙ্গবন্ধুর বাজনা বাজিয়ে আপনি তখন আন্দোলন করছেন। আপনি কোথায় ছিলেন আমি ঠিক জানি না ওই সময়। যাই হোক, আমি যেটা বলি, উনি হয়তো
মানে বাস্তবতায় ছিলেন কিনা জানি না, কারণ উনি দেখেন না বঙ্গবন্ধুর মূর্তি জনগণ ভেঙেছে। আরে সেটা তো পরে, বঙ্গবন্ধুর পরে না ভাই, আপনি বলছেন যে আন্দোলনের সময়, বলতেছি আন্দোলনে আপনি বঙ্গবন্ধুর বাণী দিচ্ছেন, আরে ভাই আপনি ঐক্য সাম্যের কথা বলতেছেন, বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিচ্ছেন, আর এই লোকগুলো কি জানে আপনি যে এই বঙ্গবন্ধুরে কিল করতে আসছেন দ্বিতীয়বার? লোকেরাই তো করেছে ভাই, আপনি লোকেরা করেছে কি করে নাই, আপনি তো আপনি যে জনগণকে রাস্তায় নামতে বলছেন সেই জনগণ জানে না, সেই জনগণ জানে না, ভাই জনগণ যারা করেছে সেটা আপনারাই। আচ্ছা ঠিক আছে, জনগণকে সারা জীবন এগুলাই দোষারোপ করে তারা, কারণ আপনি দেখবেন যে সাধারণ জনগণ, বাংলাদেশের আওয়ামী লীগের অফিস, শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবি রাখে নাই মানুষ, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে এগুলা সব রাজনৈতিক দলের লোক, সেটাও আপনাদের লজ্জা থাকার দরকার, কারণ এই রাজনৈতিক দল যাদেরকে মেরে কেটে গুম খুন করে শেষ করেছিলেন তাদের হাতে পরাজিত হয়েছেন। আপনি যেদিকে বলবেন খেলা আপনার বিপক্ষে যাবে। আপনি যদি বলেন যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মানুষ সেই ষড়যন্ত্র মানছে কেন? না, আমি ষড়যন্ত্রে বিশ্বাস করছি না, কিন্তু আপনাকে একটাই শুধু পয়েন্ট দিচ্ছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান দিয়ে যখন আপনি রাস্তায় নামেন, তখন আমিও তো আপনার সাথে আছি, আমি তো বৈষম্য চাই না, কিন্তু এই যেদিনটা পার হলো সেদিনে বঙ্গবন্ধুর মূর্তির উপরে দাঁড়িয়ে আপনি প্রস্তাব করতেছেন, তার বাড়ি পোড়াচ্ছেন, এইখানে তো বেইমানি, এখানেই তো ষড়যন্ত্র, এখানেই তো পাকিস্তানি ষড়যন্ত্রের কথা বলছে, এখানে তো আমেরিকা ষড়যন্ত্রের কথা বলছে। ভাই শুনেন, ষড়যন্ত্র তো দেখবেনই, নিজের পুরুষত্ব না থাকলে সবসময় ষড়যন্ত্রকে মানুষ কি করবে, দোষ দিবে। আপনি বলছেন বঙ্গবন্ধুর বাংলায় ঠাঁই নাই, হ্যাঁ ঠিক আছে, এটা তো ছিল অনেক আগের স্লোগান, কিন্তু আপনি যখন রাজাকারের নাতিপুতি বলছেন তখন কি হয়েছে, সেটা কি ভুলে গেছেন? না, রাজাকারের নাতিপুতির পরে এই স্লোগান চলতেছে। জি না, আপনি ভুল বলতেছেন, আপনি সাংবাদিক হিসেবে ভুল তথ্য দিয়ে না, আমি আপনাকে ভাই আপনি এটা ভালো করে পড়েন, দেখেন, একটা সময়ের পরে সেইটা আর হয় নাই। যখন আপনি ওই ছেলে মেয়েগুলোকে রাজাকারের নাতিপুতি বলছেন, যখন রোকেয়া হল থেকে, শামসুন্নাহর হল থেকে মেয়েরা নেমে আসছে, আপনি যখন ছাত্রলীগ দিয়ে পিটাইছেন, তখন বঙ্গবন্ধু টন্ধু সব উড়ে গেছে, তখন আর কেউই সেই জায়গায় থাকে নাই। আপনার যারা ছাত্রলীগের ছিল বিরাট একটা অংশ কিন্তু প্রতিবাদও করেছে। এই যে সার্জিস আলম, যাকে বলা হয় যে সে ছাত্রলীগের নেতা ছিল বা ছাত্রলীগের কর্মী ছিল, ওরাও তো আন্দোলনে এসেছে, ওরা নিজের হাতে নিজের সেই ঐতিহাসিক, আপনি দেখেন এই যে জাসদকে বলা হয়, তো জাসদ কি, জাসদ বঙ্গবন্ধুর নামে রাজনীতি করে নাই, বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধ করে নাই, তো সেই জাসদের, সে আওয়ামী লীগই বলছে বঙ্গবন্ধু হত্যার জন্য জাসদ দায়ী। তা আপনি কি এখন এটা বলতে পারবেন যে বঙ্গবন্ধুর নাম নিয়ে বঙ্গবন্ধুরে গুলি করে দিচ্ছে? সুতরাং এই সমস্ত ফাও বিতর্ক তুলে লাভ নাই। বাস্তবতা হচ্ছে আপনি এই রাষ্ট্রের সবকিছু ধ্বংস করেছেন, ধ্বংস করার পরে রাজনৈতিক দলের আন্দোলনকে আপনি মেরে কেটে দমন করেছেন, বছরের পর বছর দাঁড়াইতে দেন নাই, ইলেকশন করতে দেন নাই, গুম করে নিয়ে গেছেন, লাশ খুঁজে পাওয়া যায় নাই। এই শত শত ঘটনার পর আপনি এত দুর্নীতি করেছেন যে নিজে বাহাদুরি করে বলছেন যে আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে, ওগুলোকে আমরা বানাইছি। তো আপনাদের সব কথা, আপনার বেনজিরের দুর্নীতির মানে কাহিনী ফাঁস হয়েছে কখন? আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে। ছাগলকাণ্ড কখন হয়েছে? আওয়ামী লীগের আমলে। তো এই পরিস্থিতি, এই যে ব্যাংক দখল হয়েছে, ইসলামী ব্যাংক কখন হয়েছে, কার হাতে হয়েছে, সব আপনার আসছে না। সুতরাং এগুলো বলে লাভ নাই, ষড়যন্ত্র যদি করে আপনারা, আপনি যেগুলোর উদাহরণ দিচ্ছেন এগুলোতে ডিপেন্ড করার আমার কোনো দরকার নাই। আমি আপনাকে, রাজনৈতিক দলটা করেছে, তারা ওই সরকার করেছে, এগুলো আমরা জানি এবং করেছে বলে আমরা প্রতিবাদ করেছি। আমি আপনাকে যেটা বারবার বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে চোরাগুপ্ত আন্দোলন হয়েছে, এখানে আন্দোলনের মধ্যে সশস্ত্র গ্রুপ ঢুকেছে, এখানে আন্দোলনের বৈষম্যের বাংলার কথা বলে এখানে নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে। এখানে যে ছাত্রলীগের কথা যে আপনি বলতেছেন, ছাত্রলীগ স্বীকার করে না, ওরা লুঙ্গির তলে থাকা লোক স্বীকার করছে। আমি আপনাকে বলছি তো এগুলো সব গায়ের জোরের কথা। প্রথম কথা আমি আপনাকে বলি, আপনাদের এই সমস্ত গায়ের জোরের কথা খাটবে না, চলবে না। আপনার যদি এভিডেন্স থাকে, ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিলাম, ধরেন আপনার কথার আলোকে যেখানে চোরাগুপ্ত আসছে, এখানে নানা রকমের এলিমেন্টস ঢুকছে, সো হোয়াট, ঢুকবে না? আপনি সবাইকে হোস্টাইল করতেছেন, ঢুকবে না? সে ফর এক্সাম্পল ধরেন বিএনপির লোকেরা, জামাতের লোকেরা সর্বাত্মক শক্তি দিয়ে জুলাই আন্দোলনকে সাহায্য করেছে, কিন্তু যখন তারা পাবলিকলি এসেছে তখন বলেছে যে না, আমরা এগুলোর সাথে নাই। ঠিক আছে, কেন করেছে? কারণ আপনি তো বিএনপির দলে দলে লোককে গ্রেফতার করেছেন। আপনি দেখেন, আপনি একদিকে বলছেন
যে এখানে রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে, আরেকদিকে বলছেন যে রাজনৈতিক দলের নেতারা ছাত্রদেরকে ব্যবহার করেছে, আবার একদিকে তাদেরকে বিনা কারণে গ্রেফতার করছেন, আবার তাদেরকে বলছেন যে তো রাজনৈতিক দলের নেতারা, রাজনৈতিক কর্মীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করবে না। আপনি জামাতকে নিষিদ্ধ করে দিয়েছেন, তো জামাত আপনাকে মানে হোস্টাইল করার জন্য, আপনাকে নিষিদ্ধ করার জন্য সে কাজ করবে না। আপনি আওয়ামী বিএনপির নেতাদের মানে লক্ষ লক্ষ মামলা দিয়ে রাখছেন, খালেদা জিয়াকে জেলে ঢুকে রাখছেন, তারেক রহমানকে দেশ থেকে বের করে দিচ্ছেন, আর সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না? আশ্চর্য কথা। আর সে যখন তার কাজ করবে, আপনি যখন তাকে সঠিক রাজনীতি করতে দিবেন না, আপনি যখন তাকে সঠিক রাজনৈতিক পথে হাঁটতে দিবেন না, তখন সে তার সর্বাত্মক রাইট তৈরি হয় তার কাছে। আমরা যে আজকে গণ অভ্যুত্থানকে কেন বৈধ বলছি? গণ অভ্যুত্থান তো সংবিধান গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান হয়। আপনার সাথে এই সবগুলোতে আমার একটা তো দ্বিমত নাই। ঠিক আছে, আমি আপনাকে বলি, সেজন্য আমি আপনাকে বলি একটু, যখন রাজনৈতিকভাবে একটা শক্তিকে মোকাবেলা করতে হবে, আপনি বলতেছেন যে আমরা চোরাগুপ্তা করব, আমরা রাজনীতি করব, আমরা সবকিছু করব, আমরা এটাতে আসবো। জনগণকে যখন মিক্স করছেন সেই জায়গায় আপনার সাথে আমার দ্বিমত। আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি তাকে ট্রাফল করার জন্য যা ইচ্ছা করেন গিয়ে আপনি ভাই, রাজনৈতিক দলের মূল কাজই তো হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা। হ্যাঁ, আপনি অদ্ভুত কথা বলছেন। জনগণকে আপনি মিথ্যা প্রতিশ্রুতি ভাই, জনগণকে এত বোকা নাকি? জনগণকে মানে কাঁচা মাছ খায় নাকি? এবং সরকারি দলে যেটা দোষ হিসেবে আমরা যেটা দেখেছি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে তারা শক্তি প্রয়োগ করেছে। এখানে শক্তি প্রয়োগ জনগণকে এত আন্ডারএস্টিমেট করেন না। ছাত্রদের মৃত্যু হয়েছে, সাধারণ জনগণেরও মৃত্যু হয়েছে। সেটাই হচ্ছে বিষয়। আওয়ামী লীগের পরাজয়, 24-এর পরাজয়ের মূল তো ওই জায়গায়। কিন্তু এমন না, কিন্তু এটাও স্বীকার করতে হবে 24-এর যে আন্দোলন, সেখানে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলেন। ওই মিথ্যা স্বপ্ন দেখানোর পর আপনারা ইউনুসকে এনেছেন এই যে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা হিসাবে, পাকিস্তানি প্রেতাত্মা হিসাবে। তারপর দেশটাকে শেষ করে দিয়ে চলে গেল। কষ্ট থাকলে, মনে হতাশা থাকলে অনেক কথাই বলা যায়। আপনি বলেন, এটা তো সমস্যা নাই। কথা হচ্ছে, শুনেন, আপনি তো হতাশ করে দিয়েছেন। আপনি 24 সমর্থন করেছিলেন, আপনি নিজে তো হতাশ করছেন। আপনারা হতাশা থেকে অনেক ব্লেম করবেন, অনেক কথা বলবেন। কথা হচ্ছে আপনি পুরো জনগণকে হতাশ করেছেন। কথা বললে লাভ নাই। যে কোনো একটা গণ অভ্যুত্থান যেহেতু জনগণের নেতৃত্বে হয়েছে, এখানে কারো কোনো স্পষ্ট প্রমিস ছিল না। আমি যদি জিজ্ঞেস করি এখন আপনাকে যে গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য কি ছিল, কেউ কি কোনো একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছে? করে নাই। গণ অভ্যুত্থানের সূচনাটা আমরা যদি ধরি, জুলাইটা শুরু হয়েছে কি নিয়ে? বৈষম্য নিয়ে। শুরু হয়েছে কি নিয়ে? কোটা নিয়ে। এটা ক্রমান্বয়ে যেতে যেতে আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করেছেন, আপনি মানে মানুষ হত্যা করেছেন, তখন এটা গণহত্যার দাবিটা আসছে, আপনার খুনের বিচারের দাবি আসছে, মন্ত্রীদের পদত্যাগের দাবি আসছে, শেষ পর্যন্ত কি এটা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি আসছে। এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। গণ অভ্যুত্থান এই ধরনের স্পন্টেনিয়াসলি তার বৈধতা, তার জায়গাটা সে তৈরি করে। এখন কথা হচ্ছে, গণ অভ্যুত্থানের আমাদের বড় প্রাপ্তি যেটা, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পলায়ন, এবং আরও একটা বড় আমাদের প্রাপ্তি হচ্ছে তার ইন্ডিয়াতে তার পুনর্বাসন, মানে তার ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নেওয়া। কারণ আপনার শত্রু যখন গিয়ে আপনার শত্রু জায়গায় আশ্রয় নেয়, যে আপনার বিরুদ্ধে অনবরত আপনার শত্রুতা করছে, সেটাও আপনার এক ধরনের বিজয়। এখন যেটা উনি বুঝাতে চাচ্ছেন যে আমরা সফল হইতে পারছি কিনা, কারণ গণ অভ্যুত্থানের সফলতার অনেক ওয়েভ আছে। যেমন সাফল্য কি, কারণ বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল, তারা বেরিয়ে আসতে পারছে। আমরা যারা জেলে ছিলাম, আমরা বেরিয়ে আসতে পারছি। আমাদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা ছিল, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হয়েছে। যত বিভিন্ন জায়গায় দখল হয়েছে, সে দখলগুলো মুক্ত হয়েছে। এখন সুশাসন হবে কিনা, গণতান্ত্রিকভাবে দেশ চলবে কিনা, নাকি দেশ আবার মানে ফ্যাসিবাদের দিকে যাবে, নাকি আমাদের মধ্যে গন্ডগোল শুরু হবে, এগুলো নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক জায়গার উপরে। দুটো আলাদা জিনিস। আওয়ামী লীগের বৈধতা, আওয়ামী লীগের ফিরে আসার বিতর্ক এক জিনিস, আর গণ অভ্যুত্থানের পরে আমরা সফল হইতে পারবো কিনা, নাকি আমরাই আবার আওয়ামী লীগ হয়ে যাব, নাকি আমাদের হাত ধরে আবার একই ধরনের কাজ হবে, এটা হচ্ছে আলাদা তর্কের বিষয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেটা আনিস আলমগীর ভাইয়ের সাথে আমি দ্বিমত করছি, যে এখানে কোনো জনগণকে ভুল বোঝানো হয় নাই। জনগণ বরং যেই জনগণ জীবনে রাস্তায় নামে নাই, জীবনে আসে কাজ করে না, যেমন আপনি দেখবেন যতগুলো জায়গায় মানে এই যে থানা আক্রমণ হয়েছে, মানুষ বিটিভি ভবন হামলা করেছে, দেখবেন সেখানে রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা ছিল না, সাধারণ মানুষ গিয়ে সেটা করেছে। তাহলে জনগণকে কেউ ভুল বুঝাইছে? কেউ ভুল বোঝায় নাই, বরং জনগণকে ঠেকানো যায় নাই, জনগণ রক্ষা করে। আপনি দেখবেন জয়নাল, আমি 6 তারিখে জেল থেকে মুক্তি পেয়েছি। 6 তারিখে বের হয়ে আমি যখন আসছিলাম, ওনার বাসাও কিন্তু আমার পাশে, 32 নম্বরের পাশে ওনার বাসা। আমি দেখেছি 32 নম্বর পাহারা দিচ্ছে ছেলেরা, ঠিক আছে?
পাহারা দিচ্ছে যেখানে কোনো আক্রমণ করা যাবে না। আমি ডিবি অফিসে গেছি আমার মোবাইল ফোন উদ্ধার করার জন্য, আমি দেখেছি সেখানে ছাত্ররা পাহারা দিচ্ছে। দেখেন, আর মানে প্রথম দিনের যত হামলা মামলা হয়েছে দ্বিতীয় দিন থেকে প্রোটেক্ট করেছে। আপনার মনে থাকার কথা, ছাত্ররা রাত জেগে পাহারা দিয়েছে, পুলিশ ছিল না পর্যন্ত। সুতরাং এখানে জনগণকে ভুল বোঝানো হয় নাই, বরং জনগণই দায়িত্ব নিয়েছে। এই মিথ্যা ভুল ডায়লগ আওয়ামী লীগ দিয়ে কোনো লাভ হবে না, কারণ জনগণকে শত্রু বানায়া কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসতে পারে না। আনিস আলমগীরকে একটু জানতে চাই, আনিস আলমগীর, আওয়ামী লীগ কি আসলে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে? যদি ফিরতে পারে, সেই ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতাটা কি যদি ফেরার জন্য? এক, দ্বিতীয় কথা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা? শেখ হাসিনার নেতৃত্বে ফিরতে পারবে কিনা এটা তো আওয়ামী লীগের লোকজন জানে, তারা তাকে নেত্রী হিসাবে কতটা নেবে। কিন্তু আপনি নির্ভয়ে বলেন, আওয়ামী লীগ হাসিনা আপনাকে আর কোনো হাসিনার ভয়ের থেকে মুক্ত হয়ে বলেন। আমি হাসিনার ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না, আপনি খুব ভালো করে জানেন। আপনি যারে আপনি ফির মানে ইনুসের ভয় পাই না। তো ইনুস তো নাই, এখন অসুবিধা নেই, ইনুস নাই, তারপরে তো আসতে চায়, আপনারা তো তার পিছিয়ে এখনো লেগে আছেন। তো যেটা বিষয় হচ্ছে, শেখ হাসিনা আমরা মনে করছি যে তার জনপ্রিয়তা নাই, সে তাকে পালিয়ে গেছে, অন্য একটা দেশে আশ্রয় নিয়েছে, কিন্তু তার দলের লোকরা তো তাকে এখনো ওই আসনে রেখেছে, তাকে ছাড়া তো তারা অন্য নেতৃত্ব চিন্তাই করে না। কিন্তু তার একটা জিনিস তাদের মধ্যে ফিল আছে যে যে লোকগুলোর কারণে শেখ হাসিনার এত পতন হলো, শেখ হাসিনা ওই লোকগুলোকে কি ছেড়ে দিয়েছে কিনা, যে ওবায়দুল কাদের বলেন বা এরকম আরও হাসান সাহেব বলেন, গোলাপ বলেন, আরও 2-4 জন আপনি নাম নিজেও বলতে পারেন, এগুলার অনেকের এই সমস্ত কারণে, বা কিছু আমলা, কিছু পুলিশ কর্মকর্তা, এই যে ডুবানোর যে বিষয়টা, এবং আর্মিকেও দায়ী করে কেউ কেউ, তো সবগুলোর কারণে যদি উনার পতন হয়ে থাকে, তো উনি যদি ওদেরকে আবার ওন করেন তাহলে আসা তো কঠিন হয়। তো আসাটা বেটার হয় উনি দলটাকে পুনর্গঠিত করা, এবং কালকেই আসতে হবে এই মেন্টালিটি ত্যাগ করা, সময় নিতে হবে, সময় দিতে হবে, দল পুনর্গঠনের সুযোগ দিতে হবে, এবং দল যদি তার পুনর্গঠনের কাজে যায়, দল যদি এই ধরনের সহিংসতার মধ্যে না যায়, তাহলে দেখবেন যে যারা এই যে মঞ্জু ভাইরা যেভাবে মানে বিরোধী দল, সহমত বিরোধী দল হয়ে আছে, এবং বিএনপি এবং সহমত বিরোধী দল, এরাই জনগণ দেখবেন যে বিরক্ত হয়ে যাবে, কারণ এদের কর্মকাণ্ড খুব ভালো কিছু হচ্ছে না। মানুষ দেখবে যে ভাই ক্ষমতায় কে আছে, তাতে কি আসে যায় আমার, বিএনপি না আওয়ামী লীগ, ডাজন্ট ম্যাটার তাদের জন্য। তারা চায় যে একটা ভালো সুশাসন, আর সুশাসনের জায়গাটাতে থেকে আমরা যখন সরে আসি তখনই তো সমস্যা তৈরি হয়। তখন দেখা যায় যে আপনার সে একই পথে মানে ইয়ে হওয়া, জনগণকে আমরা বলি যে মানে ক্ষমতার উৎস, মানে রাজনৈতিক দল কিন্তু রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে আমরা একটা চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছি, তাহলে সেই চিরস্থায়ী বন্দোবস্ত তো থাকে না। জনসমর্থন ধরে রাখতে হলে প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, কিন্তু আজকে কোথায় জবাবদিহিতা? আজকে জবাবদিহিতার জায়গা কি আছে? আজকে আদালত কেমন চলছে, আজকে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কেমন চলছে, এটা কি আগের থেকে চেঞ্জ হয়েছে? হাসিনার আমলে যা ছিল, সেই ইউনূসের আমলে যা ছিল, তার থেকে পরিবর্তনটা কোথায়? জনগণের স্বার্থ কোথায় উদ্ধার হচ্ছে? জনগণ এখনো তো আপনি সেই ফেসবুকে সেই পোস্টটা দিয়েছেন যে বিশ্ব বাটপার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত শাসন ব্যবস্থার পর দেশবাসী প্রাণহানি মুক্ত একটি স্বস্তিদায়ক ও গণতান্ত্রিক পরিবেশ আশা করেছিল। জনগণের সেই প্রত্যাশা কবে পূরণ হবে তা আজও অনিশ্চিত। কিন্তু আপনি বিএনপি সরকারের উপর সেই প্রত্যাশা রাখতে পারছেন না? এটা ধারাবাহিকতা। বিএনপি তো, আমি চাচ্ছি যে বিএনপি আরো বেটার কিছু করবে। আমরা যেটা মঞ্জু ভাইয়ের সাথে আমার যেটা তর্ক হচ্ছে, মঞ্জু ভাই হয়তো তার দর্শকদেরকে বিভ্রান্ত করবেন যে আনিস আলমগীর এখানে এটা কি বলে বিপ্লবের বিরুদ্ধে নেমে গিয়েছে, আমাদের এই করেছে, কিছুই করছে না, বিপ্লবের জায়গায়। কিন্তু মানুষ যে ধোকা খাইছে, বিপ্লবের কথা বলে যে জনগণকে ধোকা দিয়েছেন মঞ্জু ভাইরা, উনি অবশ্য বেশি দায়ী হবে না, জেলে ছিলেন যেহেতু। তো এই যে ধোকাটা দিয়েছে এবং বৈষম্যের স্থান নাই বলে বৈষম্য তৈরি করেছে, এখন যে ঘরে ঘরে মানুষ শুইতে পারতেছে না, এক দল আরেক দলকে পিটাচ্ছে, এই যে মব সংস্কৃতি দেশের বাইরে পর্যন্ত চলে গেছে। আপনি দেখেছেন যে দেশে যাচ্ছে সে দেশে মব সংস্কৃতি নিয়ে যাচ্ছে। তো এইগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য তো আমরা চাইছি যে গণতন্ত্র, সুশাসন এবং জবাবদিহিতা, এবং কিন্তু সেটা সেই জায়গাটা তো আমি অভাব বোধ করছি, সেটা ধারাবাহিকতা চলছে। এবং আমি
জেলখানায় গিয়েছি, আমার যেটা সবচেয়ে ফিলিং যেটা হয়, নিরীহ লোকজনকে ধরে ধরে জেলে রেখে দিয়েছে। এখানে যে দায়ী লোকজন ছিল না তা না, অনেকে আছে, কিন্তু সেই লোকগুলোকেও আপনি ভুয়া মামলা দিয়ে রেখেছেন। তাদেরকে অরিজিনাল মামলা দেন, কিন্তু নিরীহ লোকদের, শত শত লোকদেরকে জেলে রেখেছেন। এটা তো কোনো কল্যাণ বয়ে আনবে না। সো এই জিনিসগুলো যদি ঠিক না হয় এবং দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার যদি বন্ধ না হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি দলীয়করণ বন্ধ না হয়, এই যে পুলিশ বাহিনী যে নিজেদের বাহিনী হিসাবে পালা, সেটা যদি বন্ধ না হয়, আর ভোটের অধিকার রক্ষার যে বিষয়টা, সেটাতেও যদি আপনি ঠিক না থাকেন। এখন শুনতেছি ভোট করতেছেন, এক ভোট করলেন, শেখ হাসিনা ভোট দিতে দেয় না, আর আপনি নিজে ভোট করলেন, আপনারা একদলীয় ভোট করলেন, আমরা আর মামুরা একটা ভোট করলেন। তারপর এখন ইউনিয়ন পর্যায়ে ইলেকশন করবেন, স্থানীয় সরকার নির্বাচন, সেটা তো এখনো ঠিক হয়নি যে আওয়ামী লীগের লোকজন অংশ নিতে পারবে কিনা, কারণ সেটা তো দল ছাড়া ইলেকশন হবে। সেখানেও তাদের বলেছেন, তথ্য উপদেষ্টা বলেছেন নিরাপরাধ, তাদেরকে তথ্য উপদেষ্টা বলে গেছেন, কিন্তু তাদেরকে প্রিভেন্ট করার জন্য আইন তৈরি হচ্ছে। আইনটা কি, যে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল কিনা সেটা এখানে দিতে হবে, মোসলেখা দিতে হবে। সো এই যে প্রক্রিয়াগুলো যে একটার পর একটা আপনি করতেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোতে, মঞ্জু ভাই নিশ্চয়ই এটা আপনি অবগত আছেন। দেখেন, পেশাজীবী সংগঠনগুলোতে যে ইলেকশন হচ্ছে সেটা একতরফা, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায়। তো তাহলে আমরা যে আশা নিয়ে এই যে 24-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখেছিলাম, বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখেছিলাম, সেটা তো হয় নাই। এটা শুধু ক্ষমতার বদল হচ্ছে। তাহলে তারেক রহমান কি বিএনপি আওয়ামী লীগ একই পথে এখনো পর্যন্ত একই রকম হাঁটছে। কোন পরিবর্তনটা আপনি বাহ্যিকভাবে আপনি চোখে পড়তেছে বলেন যে না, আওয়ামী লীগের আমলের থেকে এই আমলটা, এই জিনিসটা আমরা পরিবর্তন দেখছি। এবং ইউনূস এটাকে ধ্বংস করার পর কমেছে, এরকম কথা ইউনূস ধ্বংস করার পর সেই ধারাবাহিকতা এখন আবার চলে আসছে। যে ইউনূসের থেকে যে চেঞ্জ আসবে, সেই চেঞ্জটাও আসে নাই। আপনি গুম খুনের কথা বলতেছেন, কমছে। এই ইউনূসের আমলেও গুম করা হয়েছে, সেই প্রমাণ আছে। ইউনূসের আমলেও গুম করা হয়েছে, অন্তত 2 জন ব্যক্তি আছে, তুলে নিয়ে গেছিল, নখ তুলে নিয়েছে, এরকম প্রমাণ আছে। যে গুম খুম বন্ধ হয় নাই। গুম খুম যদি বন্ধ হবে, তাহলে গুম কমিশনের বন্ধ হলো কেন? ওইটা তো থাকা দরকার ছিল, তাই না? তো নিশ্চয়ই রাষ্ট্রযন্ত্র চায় যে এই যে জিনিসগুলো আমাদের দরকার, আমরা এগুলো রাখবো, তো রাখছে। জি, অসংখ্য ধন্যবাদ।